নমস্কার, হেলথলাইনে সবাইকে স্বাগত। হেলথলাইন মানে সুস্থতার চাবিকাঠি। আমরা সঠিক সময় নিজেদের রোগ যা কিছু আছে যদি চিনে নিয়ে ডক্টরের কাছে যেতে পারি, আমরা সুস্থ হতে পারি। বেশ কিছু কমন বিষয় আছে, সেই বিষয়টা দীর্ঘদিন আমরা যদি ফেলে রাখি, সেই কমন বিষয়টা এমন সমস্যা তৈরি করতে পারে, দেখা গেল মানুষের একেবারে অনেক সময় প্রাণঘাতকও হয়ে উঠতে পারে। আসলে আমরা অনেক কিছু বুঝতে পারি না, বুঝবেন কে? একজন ফিজিশিয়ান। তাই উচিত যে কোনো রোগ যখনই হচ্ছে, আমরা বুঝতে পারছি কিছু প্রবলেম পরিবর্তন, ডক্টরের কাছে পৌঁছে যাওয়া উচিত। আজকে একটি বিষয় রয়েছে ভীষণ কমন, আমরা বলছি ভগন্দর, যদি মেডিকেল টার্মে বলি অ্যানাল ফিস্চুলা। এটা আসলে কি? বহু মানুষ কিন্তু আজকের সময় দাঁড়িয়ে অ্যানাল ফিস্চুলায় ভুগছেন, সঠিকভাবে উপায় জানেন না যে কি করে বেরিয়ে আসবেন এর থেকে। তাই আজকের বিষয় বিশদে আমরা জানবো কোনটাকে আমরা বলছি অ্যানাল ফিস্চুলা। আদতে যেটাকে ফিস্চুলা বলে ভাবছি সেটা অন্য কিছু নয় তো। সমস্তটা জানাবেন কে? একজন ফিজিশিয়ান। তাই আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই বিষয় নিয়ে যিনি বিশদে বলবেন, ডক্টর পি.কে. নিমানি, সিনিয়র কনসালটেন্ট সার্জন অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট জেনারেল সার্জারি ফ্রম কলকাতা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। অনেক স্বাগত ডক্টর আপনাকে। নমস্কার। আমাদের যখনই বলি আমরা অ্যানাল ফিস্চুলার কথা ডক্টর, আরো অনেকগুলো টার্ম চলে আসে পাশাপাশি, পাইলস এবং তার সাথে ফিশার। বিষয়গুলো হলো যে অলরেডি আমরা জেনে গেছি বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে, এগুলো সাধারণত একই রকম রিজিয়নে হয়, কিন্তু আলাদা করে চেনার উপায় জানবো। তার আগে প্রথমেই জেনে নেব যে অ্যানাল ফিস্চুলা অ্যাকচুয়ালি আমরা কোনটাকে বলছি। অ্যাকচুয়ালি ফিস্টুলা যেটা আমরা মেডিকেল টার্মে বলি, সেটা হচ্ছে দুটো হলো অর্গানসের মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল কমিউনিকেশন তৈরি হয়, অথবা একটা হলো অর্গান অ্যান্ড এক্সটেরিয়ার আউটসাইডের সঙ্গে যদি একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন যদি তৈরি হয়, তাকে আমরা ফিস্টুলা বলি। আচ্ছা, তো এখানে অ্যানাল ফিস্টুলা যেটা হচ্ছে, তার মানে এনাস হচ্ছে একটা আমাদের ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেটা হচ্ছে এটা একটা হলো অর্গান, ফাঁপা জায়গাটা আছে, তার মধ্যে খাওয়া, জল টল সব, হাওয়া সব কিছুই থাকে তার মধ্যে। সেই ফাঁপা জায়গার এক্সটার্নালের সঙ্গে যখন কমিউনিকেশনটা হয়ে যাচ্ছে, তখন আমরা তাকে অ্যানাল ফিস্টুলা বলি। অ্যানাস থেকে কমিউনিকেশন আউটসাইড, অ্যাবনর্মাল কমিউনিকেশন। এমনি অ্যানাসের সঙ্গে একটা নর্মাল কমিউনিকেশন আছে, নর্মাল কমিউনিকেশনকে ফিস্টুলা বলা হয় না। একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন যে সাইড থেকে যদি তৈরি হয়ে যায়, তাকে আমরা অ্যানাল ফিস্টুলা বলি। তো অ্যানাল ফিস্টুলা ইজ যেরকম ডেফিনিশনেই বোঝা যাচ্ছে, অ্যাবনর্মাল কমিউনিকেশন। অ্যাবনর্মাল যখন থাকে তখনই তাকে সেটা একটা ডিজিজ। তো সেটা অ্যাবনর্মাল কমিউনিকেশন, তাকে আমরা অ্যানাল ফিস্টুলা বলি। আচ্ছা, কি কি দেখলে মানুষ বুঝতে পারবেন যে এটা অ্যানাল ফিস্টুলা? তার কারণ অনেক কিছুর সাথে মানুষ গুলিয়ে ফেলে। স্বাভাবিক। বেসিক্যালি এটা এনাসের চারদিকে, মানে পায়খানার জায়গা যেটা রয়েছে তার চারদিকে কিছু হলেই লোকে বলে ডাক্তারবাবু আমার অর্শ হয়েছে। হ্যাঁ, সব কিছু কিন্তু অর্শ নয়, অর্শ ছাড়াও অনেক কিছু হতে পারে। তো যেটা ফিস্টুলা যেটা হচ্ছে, সেটা অর্শ যেটা হচ্ছে তাতে কিন্তু ব্লিডিং হয় কিছুটা, যেটা এনাসের মিউকোসাটা সেটা বাইরে প্রোল্যাপস করে চলে আসতে পারে, এইসব সিমটমসগুলো হয়। কিন্তু ফিস্টুলাতে যেটা হয়, এনাসের পাশে একটা অ্যাবনর্মাল ওপেনিং দেখা যায়, সেই ওপেনিং দিয়ে মাঝে মাঝে রস বেরোতে পারে, জলের মতন বেরোতে পারে, রক্ত বেরোতে পারে, পুঁজ বেরোতে পারে। এগুলোর জন্য পেশেন্ট সবসময় ব্যথা নাও থাকতে পারে। যখন ওখানে অ্যাবসেসটা হয় তার সঙ্গে, তখন কিন্তু ব্যথা হয়, কিন্তু অ্যাবসেস যখন থাকে না তখন কিন্তু ব্যথা নাও থাকতে পারে। কিন্তু পেশেন্টগুলো নর্মালি এসে কমপ্লেন করে যে জামা কাপড় যেগুলো আন্ডারগার্মেন্টসের স্টেইনসগুলো লেগে যায়। সেগুলো বেসিক্যালি যখন 2-4 ফোঁটা সারাদিনে বেরোচ্ছে, সে তাকে প্রথমে দিকে গুরুত্ব দেয় না, কিন্তু যখন এটা রেগুলার বেসিসে দেখতে পায় যে ডেলি তার আন্ডারগার্মেন্টসে স্টেইনসগুলো, কখনো ব্লাড স্টেইনস থাকে, কখনো পুঁছের স্টেন আছে, কখনো জলের একটু স্টেন আছে, সেগুলো স্টেনগুলো দেখতে পেলে তখন তারা ডাক্তারের কাছে যখন আসে, তখন মানে এটা এক্সপেক্টেড যে সেটা ফিস্টুলার জন্য হচ্ছে। মুশকিল হলো, এখানে একটা মুশকিলও রয়েছে, কারণ যে ক্ষেত্রে মানুষের অনেক ভেতরে বিতর্ক থাকে যে এটা আসলে কি, বেশিরভাগ সময় তারা কিন্তু সঠিক জিনিসটা বুঝতে পারেন না। তার আগে বেশ কিছু মেডিসিন খেয়ে ফেললেন, বেশ কিছু ট্রিটমেন্ট টুকটাক নিজের মতো করে ফেললেন। তো অ্যাকচুয়ালি অ্যানাল ফিস্চুলা
বা আমরা যেটাকে বলছি অ্যানাল ফিস্চুলা, সেটা কোন জায়গায় মানে কোন পর্যায়ে এলে আমরা বলতে পারি সেটা বিপজ্জনক? কোন সময় মানুষের ডক্টরের কাছে চলে যাওয়া উচিত ট্রিটমেন্টের জন্য? ডক্টরের কাছে তো তার সঙ্গে সঙ্গেই যাওয়া উচিত, কিন্তু ফিস্টুলার ব্যাপারে একটা জিনিস নিশ্চিত বলা যেতে পারে যে সার্জারি ছাড়া কিন্তু ওটা সারে না। আচ্ছা। যখন আমরা জানি যেটা সার্জারি ছাড়া সারবে না, আর আজ না হয় কাল, কাল না হয় পরশু সার্জারি করতেই হবে, তাহলে ডিলে করে কোনো লাভ নেই। তো সেই জন্যেই ডাক্তারের কাছে যখনই এরকম সিমটমস দেখা যাচ্ছে, যে পেন থাকলে তো পেশেন্ট সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু অন্য জিনিসগুলোকে কিন্তু পেশেন্ট অ্যাভয়েড করতে পারে। একটু দাগ লেগেছে জামা কাপড়ে, সেটা কোনো অসুবিধে নেই, সারাদিনে 2-4 ফোঁটা লাগছে, কিছু অসুবিধা নেই, তো সেটা কিন্তু ইগনোর করতে পারে। কিন্তু যখন ব্যথা হয় তখন কিন্তু পেশেন্ট ডাক্তারের কাছে চলে যায়। ওখানে যেটা ফিস্টুলাতে যেটা হয়, অ্যাকচুয়ালি যে অ্যাবসেস, ভেতরে একটা অ্যাবসেস ক্যাভিটি থাকে, সেই অ্যাবসেস ক্যাভিটি যখন বাইরের দিকে ফেটে যায় তখন সেই ওপেনটা তৈরি হয়। আচ্ছা। তো যেহেতু ওখানে ভেতরে একটা অ্যাবসেস রয়েছে, ওটা এমন একটা জায়গায় যে আমরা বসলে কিন্তু ওখানেই প্রেসার পড়বে। ওখানেই যখন প্রেসার পড়বে তখন আপনি ভালো করে বসতে পারবেন না। তো যখন এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু পেশেন্ট নিজেই ডাক্তারের কাছে চলে আসে, কিন্তু অন্যান্য কন্ডিশনে কিন্তু পেশেন্ট ডাক্তারের কাছে আসে না, ডিলে করে। এই যে অ্যানাল ফিস্টুলা ডক্টর বলছে, যেহেতু পেইন নিয়ে কথাটা হচ্ছে, এখানে কি পেইন এক্ষেত্রে হয় নাকি পেইনলেসে হতে পারে? পেইন, ব্যথাটা কি থাকবে না ব্যথা নাও থাকতে পারে বা কম থাকতে পারে? একটা অ্যাবসেস ভিতরে যখন থাকবে তখন ব্যথা হবেই, কিন্তু অ্যাবসেস যখন ফেটে যায়, পুঁজটা বেরিয়ে যায়, তখন কিন্তু ব্যথাটা কমে যায়। আচ্ছা। তো সেই জন্য যখন ব্যথাটা কম থাকে তখন কিন্তু পেশেন্ট মনে করে আমি সেরে গেছি, কিন্তু তখন কিন্তু সে সেরে যায়নি, ভেতরে সোর্সটা রয়েছে। বাইরে থেকে যখনই অ্যাবসেসটা ড্রেন হয়ে গেল তখন বাইরের মুখটা যেটা ছিল সেটা আস্তে আস্তে হিল করতে শুরু করে দেয়, কিন্তু ভেতরে যেটুকু রয়ে গেছে ইনফেকশনটা, সেই ইনফেকশনটা আবার পরিমাণে বাড়ে, তখন আবার ব্যথা হয়, তারপরে আবার ফাটে, আবার পুঁজটা বেরিয়ে যায়, আবার ব্যথা কমে যায়। তো এই যে সাইকেলটা রয়েছে, যে swelling with pain increases in intensity, then rupture then heals, and then pain is relieved. After some time again the pain and swelling appears, again ruptures, again heals, এই সাইকেলটা চলতে থাকে। মানে কন্টিনিউ একটা তার মানে প্রসিডিউর এটা চলছে। কিন্তু যদি অপারেশন না করা হয় তাহলে এই সাইকেলে কিন্তু চলতেই থাকে, এটা একটা সাইকেল, এই সাইকেলে চলতে থাকে। যখন ব্যথা হয় তখন ভাবে ডাক্তারের কাছে যাব, তারপর ফেটে গেলে, ব্যথা কমে গেলে বলবো আমি সেরে গেছি, ডাক্তারের কাছে যাওয়াটা আবার ডেফার হয়ে যায়। এইভাবে কিন্তু পেশেন্ট পুষে রাখে এই রোগটাকে বছরের পর বছর। পেশেন্টগুলো অনেক বছরের পর বছর পুষে রাখার পরে ডাক্তারের কাছে এসে হাজির হয়, এরকমও হয়। আচ্ছা ডক্টর, এই যে মানে স্টুলের জন্য যখন যাচ্ছেন, আর যে যখন পটিতে তারা যাচ্ছেন মানুষ, তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ব্লাড বেরোচ্ছে। মানুষ মনে করছেন ব্লাড মানে একটা পাইলস রয়েছে। এবার সেক্ষেত্রে আরো দুটো নাম জুড়ে আছে, কোথাও একটা ফিস্চুলা, কোনটা হচ্ছে ফিশার। ফিস্চুলাতে কি আদৌ ব্লাড বেরোতে পারে যখন স্টুল তারা পাস করেন? ফিস্টুলাতেও ব্লাড বেরোতে পারে। আপনাকে জানতে হবে ব্লাডটা এনাস থেকে বেরোচ্ছে বা এনাসের পাশ থেকে বেরোচ্ছে। পাশে যে ওপেনিং আছে সেখান থেকে যদি বেরোয় তাহলে ফিস্টুলা। ফিস্টুলাস ওপেনিং থেকে রক্তও বেরোতে পারে, ক্লিয়ার জলও বেরোতে পারে, পুঁছও বেরোতে পারে, সেই যে কোনো এই ধরনের জিনিসগুলো বেরোতে পারে, এগুলোর মিক্সও থাকতে পারে। তো সেই জন্যে কিন্তু বেরোচ্ছে কোন জায়গা থেকে এটা দেখতে হবে। আমাদের নর্মাল যে এনাস ওপেনিং আছে সেখান থেকে বেরোচ্ছে না পাশে একটা ওপেনিং ছোট্ট তৈরি হয়ে গেছে সেখান থেকে বেরোচ্ছে। পাশের ওপেনিং থেকে যদি বেরোয় তাহলে ফিস্টুলাস ডিসচার্জ, আর নর্মাল থেকে যদি বেরোয় তখন আমাদের অন্যান্য জিনিস ভাবতে হবে। ওখান থেকে যখন ব্লাড বেরোচ্ছে তখন তার পাইলস আছে কিনা সেটা ভাবতে হবে, কারণ পাইলস ইজ ওয়ান কন্ডিশন যেটার জন্য ব্লিডিং হতে পারে, কিন্তু সেটা কিন্তু এনাস থেকে বেরোবে, সেটা পাশ থেকে বেরোবে না। আর সেকেন্ড জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওখানে একটা ক্যান্সারও থাকতে পারে, ক্যান্সারের জন্য ব্লিডিং হতে পারে। সেই জন্য এই জিনিসগুলোকে ইগনোর করা উচিত নয়। এই যে এটা ফিস্টুলা আছে না পাইলস আছে না ক্যান্সার আছে, এই ডিসিশন একজন ডাক্তার নিতে পারে।
একটা সাধারণ মানুষের পক্ষে এই ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়। যখনই এরকম সিমটম দেখতে পাবেন তখন কিন্তু দয়া করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। ডক্টর, যদি ফিশার হয়ে থাকে সেক্ষেত্রে প্রেজেন্টেশনটা ঠিক কি হবে? ফিশার যদি হয়, ফিশারের সঙ্গে ওটা বেশ ভালোই কনফিউশনটা হয়। ফিশার হচ্ছে আমাদের এনাস যেটা হচ্ছে, এনাসের যেমন আমাদের বাইরে একটা স্কিনের লেয়ার আছে যেটা আমাদের ভেতরে যাবতীয় যতগুলো অর্গানস আছে সব কটাকে কভার করে রেখেছে, ঠিক সেই রকমই আমাদের ইন্টেস্টিনে যে টিউব আছে সেই টিউবের উপর একটা লাইনিং আছে, সেটাকে আমরা মিউকাস মেমব্রেন বলি। যেমন বাইরে আমাদের স্কিন আছে, ভেতরে মিউকাস মেমব্রেন আছে। আচ্ছা, এই যে এনাসের যে মিউকাস মেমব্রেন আছে, স্কিন মিউকাস মেমব্রেন যেটা আছে, ওটা যখন খুব হার্ড স্টুল হয় আর ফোর্সের সঙ্গে সেটা যদি বেরোয় তখন তো ওই রাস্তাটা ফেটে যায়। আর আমরা জানি যে স্কিন হচ্ছে ভেরি রেসিস্ট্যান্ট অর্গান। আমাদের স্কিন গায়ের উপরে যত কিছু ময়লা যাবতীয় জিনিসগুলো হাতে পড়ে, গায়ে স্কিনে পড়ে, কিন্তু আমরা জলে ধুয়ে দিই, পরিষ্কার হয়ে যায়। ঠিক সেরকমভাবে মিউকাস মেমব্রেনটা হচ্ছে খুব রেসিস্ট্যান্ট অর্গান। ওটার উপরেও একটা স্টুল বেরোচ্ছে, একটা ইনফেক্টেড জিনিস, কিন্তু তার জন্য কিন্তু মিউকাস মেমব্রেন কিন্তু রেসিস্ট্যান্ট, তার উপরে কিচ্ছু হয় না। কিন্তু এই যে যখন হার্ড স্টুল হয় তখন মিউকাস মেমব্রেন টিয়ার হয়ে যায়, ক্র্যাক করে যায়। ক্র্যাক করে যাওয়ার পরে ইনফেকশন ইন্টারনাল টিস্যুতে ঢোকার রাস্তাটা তৈরি হয়ে যায়। আচ্ছা, তো ইন্টারনাল যে টিস্যুগুলো আছে সেগুলো কিন্তু ইনফেকশনের ব্যাপারে সেই রকম রেসিস্ট্যান্ট টিস্যু নয়, সেখানে কিন্তু ইনফেকশন কিন্তু বাড়তে পারে। তো এই যে টিয়ারটা হচ্ছে, এই টিয়ারটা হওয়ার ফলে এবার যেটা হচ্ছে আমাদের পরে যখন হার্ড স্টুল বেরোয় তখন ওই টর্ন এরিয়ার উপর দিয়ে যখন বেরোয় তখন কিন্তু সিভিয়ার পেন হয়। আর প্লাস ওখানে স্টুল পাস করার পরেও জ্বালা যন্ত্রণা অনেকক্ষণ ধরে চলে। এটাই হচ্ছে ফিশারের সিমটম। পেনফুল ডিফিকেশন, পায়খানা যখন করছে তখন কিন্তু এটা খুব পেনফুল হয়, আর এই পেনটা জ্বালা ফর্মে বা পেন ব্যথা ফর্মে অনেকক্ষণ ধরে থাকে স্টুল পাস করার পরেও। এটা হচ্ছে সিমটমস অফ ফিশার। ফিশার যদি হয় সেক্ষেত্রে কি আন্ডারগার্মেন্টে কোনো রকম স্টেইন থাকতে পারে? সেখানে থাকতে পারে, বাট নট নেসেসারিলি যে থাকবেই সেরকম কিছু নয়। কারণ আমাদের যেটা এনাস যেটা রয়েছে ওখানে স্প্যাজমে চলে যায়, তারপরে সেখানকার ভেতরে জিনিসটা বাইরে বেরোতে পারে না। ফিশারে একটা সিমটম হচ্ছে এনাসের যে মাসলসগুলো আছে, আমরা স্ফিনক্টারিক মাসলস যে বলি তাদেরকে, সেগুলো কিন্তু স্প্যাজমে চলে যায়, একদম টাইটলি বন্ধ করে দেয় জায়গাটাকে। তার ফলে ভেতরের কন্টেন্টগুলো বাইরে বেরোতে পারে না। কারণ স্টুল পাস করতে গেলে সেই জন্যই ব্যথাটা বেশি হয়, কারণ ওখানে একটা স্প্যাজম রয়েছে, তারপরে সেটার থ্রু দিয়ে কিন্তু স্টুলটাকে বেরোতে হচ্ছে। তার ফলে ডিসচার্জটা ম্যান্ডেটরি নয়, ডিসচার্জটা সেরকম খুব একটা হয় না, মানে হওয়ার সম্ভাবনা খুবই রেয়ার, খুব কম। মানে যাদের রেগুলার বেসিসে একটা ডিসচার্জ দেখছেন তারা ভেবেই নেবেন যে এটা ফিস্টুলা, এবং ফিস্টুলা মানে তার একটা সার্জিক্যাল প্রসিডিউরে যেতেই হবে, সেক্ষেত্রে একজন সার্জনের সাথে পরামর্শ করতেই হবে। এটা একটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ডক্টর, এই যে ফিস্টুলা হচ্ছে এর কারণটা কি কারণে ফিস্টুলা? কমনেস্ট কারণ যদি আমরা বলি, আমাদের এনাস যেটা এক্ষুনি কথা বললাম, এনাসের চারদিকে গ্ল্যান্ডস আছে। আমি বললাম মিউকাস মেমব্রেন যেটা রয়েছে খুব রেসিস্ট্যান্ট বডি, রেসিস্ট্যান্ট অর্গান। মিউকাস মেমব্রেন রেসিস্ট্যান্ট অর্গান। তার আরেকটা জিনিস হচ্ছে মিউকাস মেমব্রেনের বিভিন্ন রকম গ্ল্যান্ডস আছে, সেই গ্ল্যান্ডস থেকে একটা রস বেরোয়, আমরা মিউকাস বলি তাকে। সেই মিউকাস কিন্তু ইট ওয়ার্কস লাইক এ লুব্রিকেন্ট টু দি মিউকোসা। এই যে গ্ল্যান্ডসগুলো আছে, এই গ্ল্যান্ডসগুলো আবার যেমন বলছি গ্ল্যান্ডসগুলোর ভেতরে সিচুয়েটেড রয়েছে, কিন্তু তার জন্য কিচ্ছু হয় না। কিন্তু যে মুহূর্তে একটা টিয়ার হলো তখন কিন্তু ওখান থেকে স্টুল তো ইনফেক্টেড মেটেরিয়াল, এবার ওই গ্ল্যান্ডসের মধ্যে স্টুল এন্ট্রি করে যায়। এন্ট্রি করার পরে সেই গ্ল্যান্ডসগুলো ইনফেক্টেড হয়ে যায়। এবার গ্ল্যান্ডসগুলো ইনফেক্টেড হলো, সেটা পুষ তৈরি হয়, অ্যাবসেস তৈরি হয়। তারপরে সেই অ্যাবসেসটাই ফেটে যায়। যখন সেই অ্যাবসেসটা বাইরে ফেটে যাচ্ছে তখন কোনো অসুবিধা নেই, ড্রেন করলো, সেরে গেল। কিন্তু যখন ভেতরেও ফেটে যায় আর বাইরেও ফেটে যায়, দুদিকেই ফেটে যায়, তখন একটা ফিস্টুলাস একটা রাস্তা তৈরি হয়ে গেল এনাসের ভেতরের লুমেন আর এক্সটেরিয়ার। সেটাকেই আমরা বলছি একটা হলো অর্গান অ্যান্ড একটা এক্সটেরিয়ার, দুটোর মধ্যে যে কমিউনিকেশনটা তৈরি হয়ে যায় সেটাকে আমরা ফিস্টুলা বলি। তো মোস্ট কমন কজ ইজ পেরিয়ানাল অ্যাবসেস। এনাসের যে গ্ল্যান্ডসগুলো আছে সেগুলো ইনফেক্টেড হয়, তারপরে সেগুলোই পরবর্তীকালে কিন্তু এই ফিস্টুলার মধ্যে কনভার্সন হয়ে যায়। আর অন্যান্য কারণ আছে, কিন্তু তার মধ্যে কমনেস্ট কারণ এটা। তাছাড়া যেটা রয়েছে
ধরুন টিবি হচ্ছে, তার জন্য হতে পারে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে, তাতে হতে পারে। আমরা ক্রোনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, সেখানে ফিস্টুলা তৈরি হতে পারে। এগুলো অনেকগুলো মেডিকেল কন্ডিশনস আছে যার জন্য ফিস্টুলা তৈরি হয়। তার ট্রিটমেন্ট কিন্তু মেডিকেল ট্রিটমেন্টই করতে হয়। কিন্তু যে এই যে পেরিয়ানাল গ্ল্যান্ডসের ইনফেকশনের জন্য যেগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সার্জিক্যালি কারেক্ট করতে হয়। আর তাছাড়া যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের কোনো ক্যান্সার হয়েছে পেলভিসে, তার জন্য রেডিয়েশন পেয়েছে, রেডিয়েশন পাওয়ার জন্য ফিস্টুলা তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, ক্যান্সার যদি থাকে, ক্যান্সারের মধ্যেও কিন্তু ফিস্টুলা তৈরি হতে পারে। তো এইগুলোর কিন্তু ট্রিটমেন্টস আর ডিফারেন্ট, ডিজিজ স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হয়। মানে খুব জানতে ইচ্ছে করছে যে কিছু কিছু কারণ আছে মানুষের যাতে হাত নেই, যে একটা ক্যান্সার রয়েছে সেক্ষেত্রে সত্যি মানুষ কিছু করতে পারবেন না, তার আর কিছু করার নেই। কিংবা একটা পেলভিক অর্গানে যদি একটা, যেটা আপনি বললেন, যেটা কেমো দেওয়া হলো, একটা রেপাস হলো, সেক্ষেত্রে ওটা প্রবলেম হতে পারে। কিন্তু ইন জেনারেল মানুষ কি করলে অন্তত তার এই ধরনের প্রবলেম হবে না, এরকম কি কোনো আদৌ ওয়ে আছে যে কি কি লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল ঠিকঠাক রাখতে, যেটা আমি প্রথমেই বললাম, গ্ল্যান্ডসের ইনফেকশন, এনাল গ্ল্যান্ডস যেগুলো আছে তার ইনফেকশন ইজ দি সোর্স। ইনফেকশনের কারণ হচ্ছে ওখানে কিছু না কিছু মিউকোসার ডিসরাপশন হয়েছে। মিউকোসার ডিসরাপশন হয়েছে, তার কারণ হচ্ছে হার্ড স্টুলের জন্য হতে পারে, আচ্ছা, বা খুব লিকুইড স্টুল ডায়রিয়া হয়েছে, তাতেও হতে পারে। তখন ইমিউনিটি একটু লো হয়ে যায়, তার জন্য বারবার আপনি ইউজ করছেন, ওটা ওয়াশ করতে যাচ্ছেন, বারবার আপনি হয়তো হাত দিচ্ছেন, তার জন্য নখ লেগে যাচ্ছে, এইসবগুলোর জন্য কিন্তু ডিসরাপশন হতে পারে। তো মিউকোসাল ডিসরাপশন যাতে না হয়, তার জন্য আমাদের বাওয়েল হ্যাবিটসটাকে ঠিক রাখতে হবে, যাতে আমাদের খুব ডায়রিয়াও না হয়। ডায়রিয়া হলেও সঙ্গে সঙ্গে চিকিৎসা করাবেন। আর কনস্টিপেশনও হতে দেবেন না, কনস্টিপেশন হলেও কিন্তু মিউকোসাল ডিসরাপশন হতে পারে। সেই জন্য আপনার ফুড হ্যাবিট এমনভাবে রাখবেন যাতে আপনার কনস্টিপেশনটা ডেভেলপ না করে। তার জন্যে খাওয়া দাওয়ার মধ্যে, ফুড হ্যাবিটসের মধ্যে আপনি হাই ফাইবার ডায়েট নেবেন, আর প্রচুর পরিমাণে জল খাবেন, যার ফলে আপনি কনস্টিপেশন অ্যাভয়েড করতে পারেন। আর কনস্টিপেশন যদি অ্যাভয়েড করতে পারেন, সত্যি কথা বলতে গেলে আপনি শুধু ফিস্টুলা কেন, ফিস্টুলা, পাইলস, ফিশার সব কিছুই অ্যাভয়েড করতে পারবেন। সেই জন্য কনস্টিপেশন ইজ মাদার অফ অল দিস থিংস। এটা একটা বড় জিনিস, যেটা কনস্টিপেশন হলে মানুষ যে প্রেশারটা দেয় সাধারণত বাথরুমে স্টুল পাসের জন্য, এইটা অনেক ক্ষতিকারক দিক রয়েছে। সুতরাং কনস্টিপেশনটা যাতে না হয় অ্যাভয়েড করতে হবে, এইটা একটা বড় জায়গা। এর জন্য ফিস্টুলাও হতে পারে, ফিশারও হতে পারে, পাইলস হতে পারে, সব কিছুই ডেভেলপ করতে পারে, অ্যান্ড অল থ্রি ক্যান স্টে টুগেদার অলসো। ডক্টর, বহু কিছু মানুষ রয়েছেন যারা হঠাৎ করে তারা বুঝতে পারছেন না যে একটা অ্যানাল ফিস্টুলা অলরেডি হয়ে রয়েছে, তার থেকে কমপ্লিকেশনস কি কি ক্রিয়েট হতে পারে? চিকিৎসা না করা হয় তাহলে একটা তো প্রথম জিনিস, এই ইনফেকশনটা কিন্তু পারসিস্ট করছে ওখানে, পারসিস্টেন্ট ইনফেকশন। পারসিস্টেন্ট ইনফেকশন যদি থাকে তো পারসিস্টেন্ট প্রবলেম থাকবে, একটা তো এটা হলো। আর শুধু তাই না, যদি একটা টিস্যু যদি ওখানে একটা অ্যাবনর্মাল ট্র্যাক যদি থাকে, অ্যাবনর্মাল গ্র্যানুলেশন যদি থাকে, সেগুলো কিন্তু ভবিষ্যতে ক্যান্সারেও কনভার্সন হতে পারে। আর শুধু তাই না, ফিস্টুলাতে যে একটা ট্র্যাক আছে, একটা ট্র্যাক যদি থাকে তাহলে আমরা তাকে বলি একটা সিম্পল ফিস্টুলা। কিন্তু অনেকবার যদি পারসিস্টেন্ট যদি থাকে, তখন তার সাইডে ব্রাঞ্চেস তৈরি হয়ে যায়। ব্রাঞ্চেস যখন তৈরি হয়ে যায় তখন মাল্টিপল ট্র্যাক্স তৈরি হয়ে যায়, ইন্টার কমিউনিকেটিং ট্র্যাক্স তৈরি হয়ে যায়, দেন ইট বিকামস এ কমপ্লেক্স ফিস্টুলা। তখন চিকিৎসা করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য যদি প্রলংড যদি একটা ফিস্টুলা যদি থেকে যায়, তখন কিন্তু ইট ক্যান টার্ন ইনটু আ কমপ্লেক্স ফিস্টুলা which is very difficult to treat. ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট কি আছে এর জন্য? কারণ আলটিমেটলি মানুষ তো সুস্থ হতেই চায়। ডায়াগনোসিস তো দেখুন, পেশেন্টের নিজের পক্ষে তো সম্ভব নয় ডায়াগনোসিস করা, একটা ফিজিশিয়ানের কাছে যেতে হয়। তো ফিজিশিয়ান প্রথমেই যখন পেশেন্টকে দেখে তখন একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে। ক্লিনিক্যাল এক্সামিনেশনের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এনাসের পাশে একটা অ্যাবনর্মাল ওপেনিংটা দেখতে পাওয়া। সেই ওপেনিং একটা হিল্ড ফর্মেও থাকতে পারে, যে সেই সময় হয়তো যখন ফিজিশিয়ান দেখছে সেই সময় হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা রেস্ট এলিভেটেড এরিয়া দেখতে পাওয়া যায়। আর তারপরে রেকটাল এক্সামিনেশন যখন আমরা ফিঙ্গার ডিজিটাল এক্সামিনেশন যদি করি, তাহলে কিন্তু একটা ইন্টারনাল ওপেনিংও ফিল করা যেতে পারে। সবসময় যে ইন্টারনাল ওপেনিং পাওয়া যাবে সেরকম ব্যাপার নয়, কিন্তু ইন মোস্ট অফ দি কেসেস একজন অভিজ্ঞ ডাক্তার দেখলে কিন্তু ইন্টারনাল ওপেনিংটাও ফিল করতে পারে। তো একটা ইন্টারনাল ওপেনিং, একটা এক্সটার্নাল ওপেনিং, দুটো যখন দেখতে পায় তখন কিন্তু ধরেই নেওয়া হয় দিস ইজ এ ফিস্টুলা।
এবার যেটা রয়েছে আরও ভালো করে দেখতে গেলে একটা অ্যানোস্কোপ বা প্রক্টোস্কোপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা আমরা ঢুকিয়ে ভেতরে লাইট ফোকাস করে আমরা দেখতে পারি, ইন্টারনাল ওপেনিংটাকে আরও ভালো করে দেখতে পারি। তো সেটা যদি ভালো করে দেখা যায়, দ্যাট মিনস ডায়াগনোসিস ইজ মোর লেস কনফার্মড। এবার যেটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস শুধু ফিস্টুলা আছে জানলে তো হবে না, এবার আমাদের ট্রিটমেন্ট তার করতে হবে। ট্রিটমেন্ট করতে গেলে কী ধরনের ফিস্টুলা আছে সেগুলো অ্যাসেসমেন্ট করতে হয়, তার জন্য অন্যান্য টেস্টগুলো করা হয়। লাইক আগের যুগে তো ফিস্টুলোগ্রাম করা হতো, ওখান থেকে একটা রেডিও ওপেক ডাই দিয়ে একটা এক্সরে তোলা হতো, তাহলে বোঝা যেত যে ট্র্যাকটা কোথায় যাচ্ছে। আর এখন নন ইনভেসিভ প্রসিডিওরগুলো এসে গেছে, এমআরআই করলে বোঝা যায় যে ফিস্টুলার ট্র্যাকটা কোন দিকে যাচ্ছে। তো তাহলে কিন্তু ট্রিটমেন্টটাকে ভালো করে প্ল্যান করা যেতে পারে। ভেতরে কোনো অ্যাবসেস আছে কি না, অ্যাবসেস যদি থাকে তো কত বড় অ্যাবসেস আছে, এগুলো কিন্তু এমআরআই করলে এখন আজকাল যে এমআরআই তে মোটামুটি বোঝা যায় যে ফিস্টুলার ট্র্যাক যদি থাকে কোথায় শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, মাঝখানে অ্যাবসেস আছে কি না, ইন্টার কমিউনিকেটিং সবসময় বোঝা যায় না, বাট তাও ইন মেনি অফ দি কেসেস বোঝা যায়। এই যেহেতু অ্যানাল ফিস্টুলার মানে এন্ড বলতে সুস্থ হতে গেলে সার্জারির সাহায্য নিতেই হবে, তো ডক্টর এই যে আফটার সার্জারি সাধারণত কি কি রেস্ট্রিকশনস থাকে তার নর্মাল লাইফের জন্য, বা কতদিন এই প্রসিডিউরটা চলতে থাকে? নর্মালি একটা ফিস্টুলা সার্জারির পরে পেশেন্টের ডিসচার্জ তো দুদিনের মধ্যেই হয়ে যায়, একদিন দুদিনের মধ্যে ডিসচার্জ হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে রিকভারি টাইম ইজ এক্সপেক্টেড ডিপেন্ডিং অন কত ডিপ ফিস্টুলা আছে, কত হাই আপ আছে, তার উপর ডিপেন্ড করছে। 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ সময় লাগে, 3 weeks to 6 weeks টাইম অন অ্যাভারেজ লাগে হিল করতে, রিকভারি করতে। এর সাথে আদৌ কি কোনো ডায়েট জুড়ে আছে? মানে আমরা কি হয় না, প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আমরা বিভিন্ন বিষয় যখন নিয়ে আলোচনা করি, ডায়েট অদ্ভুতভাবে জুড়ে আছে প্রত্যেকটি ডিজিজের সাথে। ইন্টেস্টিনাল ট্র্যাক্টের ব্যাপার, তো এখানে তো ডায়েট মানে ওতপ্রোতভাবে জড়িত। কারণ যেটা আমি আগে বললাম, শুধু অপারেশনের আগে কনস্টিপেশন অ্যাভয়েড করলে চলবে না, অপারেশনের পরেও সারা জীবন কিন্তু এই জিনিসটাকে মেনে চলতে হবে। ডায়েটের মধ্যে ফাইবার কন্টেন্ট বাড়াতে হবে, হাই ফাইবার ডায়েট নিতে হবে, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়ার অভ্যেস করতে হবে। লিকুইড ইনটেক ভালো করে যদি করা হয় তাহলে কিন্তু কনস্টিপেশন হওয়ার সম্ভাবনা কম। আমার ফ্লুইড ইনটেকই যদি কম থাকে তাহলে স্টুলটা হার্ড হবেই, আর স্টুল হার্ড হলে কিন্তু এইসব কমপ্লিকেশনসগুলো ফিশার, ফিস্টুলা, পাইলস সবই ডেভেলপ করতে পারে। তো সেই জন্যে হাই ফাইবার কন্টেনিং ডায়েট, তার সঙ্গে প্রচুর পরিমাণে লিকুইড ইনটেক, এটা মানে লাইফের মন্ত্র হিসেবে রেখে দেওয়া উচিত পাশে, যে আমার ডায়েটের মধ্যে ফাইবার কন্টেন্ট 30 গ্রামের বেশি থাকবে আর মিনিমাম 3 লিটার জল খাবো। এটা কিন্তু নিয়ম করে রাখা উচিত। এগুলো যদি করেন তাহলে কিন্তু এইসব ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যায়। সার্জারির যে আমরা বলছি যে ট্রিটমেন্ট সার্জারি, ডক্টর সার্জারিতে তো নানা রকম ডিফারেন্ট টাইপ রয়েছে, হ্যাঁ, এবং অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি যখন, সেক্ষেত্রে দিনে দিনে কিন্তু অনেক বেশি মডারেট হয়েছে প্রত্যেকটা জিনিস সময়ের সাথে তাল রেখে। সাধারণত কি কি পদ্ধতিতে এই সার্জিক্যাল ট্রিটমেন্টের সাথে কি কি এমন বিষয় জুড়েছে যেটা অনেক অত্যাধুনিকভাবে চিকিৎসা পদ্ধতি সম্ভব অ্যাপ্লাই করা? ইনিশিয়ালি আমরা যে কনভেনশনাল সার্জারি করতাম তাতে এই ফিস্টুলার ট্র্যাকটাকে মানে এপার থেকে ওপার একটা ওই ট্র্যাকটাকে আইডেন্টিফাই করে ট্র্যাকটাকে পুরো লে ওপেন করে দিতাম, কেটে দিয়ে লে ওপেন করে দিলে আস্তে আস্তে ওই জিনিসটা হিল করে যেত। যেটা একটা ওপেনিং ট্র্যাক ছিল সেই ট্র্যাকটাকে আমি ওপেন করে দিলাম, তারপর ওই জায়গাটা আস্তে আস্তে গ্র্যানুলেট করে হিল করে গেল। দ্যাট ওয়াজ দি সার্জারি উইচ ইজ কল্ড ফিস্টুলোটমি। আর কিন্তু অনেক হাই আপ ফিস্টুলা যদি থাকে বা অনেক ডিপ ফিস্টুলা যদি থাকে তাহলে কাটলে কিন্তু এই যে আমি বললাম না স্টুলের আমাদের কন্ট্রোলিং সিস্টেম আছে, তাকে আমরা বলি স্ফিংটার্স। একটা ইন্টারনাল স্ফিংটার আছে, একটা এক্সটার্নাল স্ফিংটার আছে। এই স্ফিংটারগুলো কিন্তু কেটে যেতে পারে। এইগুলো স্ফিংটার যদি কেটে যায় তাহলে কিন্তু স্টুলের কন্ট্রোলটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ফিস্টুলোটমি ইন কেস অফ হাই আপ ফিস্টুলা আমরা খুব একটা পছন্দ করি না। হাই আপ ফিস্টুলাতে ফিস্টুলোটমি করা হয় না, কিন্তু তার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। যেমন সেটেন বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে একটা সুতো বেঁধে দিয়ে সেই সুতোটাকে আস্তে আস্তে টাইট করা হতো। আস্তে আস্তে টাইট করলে উপরে যেটা হচ্ছে সুতোটা কাটছে, কাটার সঙ্গে সঙ্গে সে আস্তে আস্তে ওটা হিলও করে যাচ্ছে।
তারপরে আরও একটু টাইট করা হলো, আরও একটু নামলো, এইভাবে আস্তে আস্তে করে সেটেন পদ্ধতি দিয়েও চিকিৎসা করা হয়। আর এখন ইদানিং কিন্তু অনেক বেটার মেকানিজম ইকুইপমেন্টসগুলো চলে এসছে, যেমন ভিডিও অ্যাসিস্টেড লেজার সার্জারি যেটা এসছে, তাতে কি যে একটা, যেমন আমরা ল্যাপারোস্কোপিতে টেলিস্কোপ ঢোকাই, সেরকম খুব ফাইন টেলিস্কোপ এসে সেটা ওই ট্র্যাকের মধ্যে ঢুকে যায়, সেটা আমরা ভিডিওতে দেখতে পারি। সেই ট্র্যাকটাকে দেখে আস্তে আস্তে ওই ট্র্যাকটাকে বার্ন করে দিয়ে আমরা বেরিয়ে আসি। তো সেটা করলে ওই বার্ন হয়ে যাওয়ার পরে সেই ওখানে ফাইব্রোসিস হয়ে নিজে জুড়ে বন্ধ হয়ে যায়। তো সেটা ভিডিও অ্যাসিস্টেড সার্জারি, কিন্তু ওখানেও ভিডিও যে টেলিস্কোপটা আছে, রিজিড টেলিস্কোপ, অনেকবার একটা টর্চ ওয়াশ যদি ট্র্যাক থাকে তাহলে সেখানে নেগোশিয়েট করা সম্ভব হয় না। তো সেই জন্য ভিডিও অ্যাসিস্টেড ফিস্টুলা সার্জারি সবসময় সম্ভব হয় না। আচ্ছা, এরপরে এখন ইদানিং যেটা এসছে সেটা হচ্ছে লেজার সার্জারি। লেজার ফাইবার্সগুলো সেগুলো কিন্তু সেইভাবে কিন্তু ওই টর্চওয়াশ ট্র্যাকটেও কিন্তু ওটাকে ম্যানিপুলেট করে ঢোকানো যেতে পারে। এবার ওখানে কিন্তু ভিডিওতে যেরকম আমি ছবি দেখতে পেতাম, এই যে লেজার সার্জারিতে কিন্তু আমি ছবিতে দেখতে পাচ্ছি না আমি কী পড়াচ্ছি। আমি ওই রাস্তা দিয়ে ঢুকে গেলাম, তারপরে পুড়িয়ে পুড়িয়ে চলে এলাম, কিন্তু তার মধ্যে কোলাটারাল ড্যামেজ কিছু হলো কি হলো না সেটা কিন্তু অ্যাসেসমেন্টটা করা সম্ভব নয়। এখানে একটা রিস্ক থেকে যায়, এখানে একটা রিস্ক থাকে, বিকজ দিস ইজ মোর অর লেস আ ব্লাইন্ড প্রসিডিওর। যেমন ভিডিও অ্যাসিস্টেড যেটা ফিস্টুলা ট্র্যাক সার্জারি যেটা ছিল, দ্যাট ওয়াজ নট আ ব্লাইন্ড প্রসিডিওর, আমি চোখে দেখতে পাচ্ছি আমি কোন জিনিসটা পড়াচ্ছি। কিন্তু লেজার সার্জারিতে কিন্তু সেটা দেখা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য ইট ইজ ব্লাইন্ড সার্জারি করা হচ্ছে, কিন্তু যেগুলো ডিফিকাল্ট কেসগুলো যেখানে কিন্তু আমরা স্পিনটার প্রিজার্ভ আমাকে করতেই হবে, সেখানে ব্লাইন্ড সার্জারি করে আমরা করছি, তাতে অনেক কেসগুলোতে সাকসেসফুল হচ্ছে, কিন্তু কিছু কেসে রিকারেন্স হচ্ছে। যদি কিছু মাঝখানে যদি বাদ পড়ে যায় তাহলে সেই জায়গা থেকে আবার নতুন করে ট্র্যাক তৈরি হয়ে যেতে পারে। তো সেই জন্যে ইন দোজ কেসেস পসিবিলিটি অফ রিকারেন্স ইজ দেয়ার। আর ডক্টর, এই যে একটা মানুষ সার্জারি করালেন, অ্যানাল ফিস্টুলা সার্জারি হলো, তারপরে তো তার একটা পিরিয়ড থাকে যে সময় তার কিছু নিয়ম ফলো করতে হয়, যে কি কি তিনি মানবেন, কোন কোন জায়গাগুলো রেস্ট্রিকশন থাকবে, তাদের জন্য সাধারণত কি কি অ্যাডভাইস থাকে? প্রথম তো অ্যাডভাইস ডায়েট, যেটা আমি বারবার বলছি, যে হাই ফাইবার ডায়েট অ্যান্ড প্লেন্টি অফ ফ্লুইডস। তাছাড়া ওখানে গরম জলে বসতে হয়, একটা যেটাকে আমরা শীত বাত বলি, মানে একটা গামলায় গরম জল নিয়ে, গরম জল মানে এমন নয় যে ফুটন্ত জলে বসলো আর আবার পড়ে গেল, মানে আঙুল দিয়ে দেখে নেওয়া যে এটা টলারেবল। তো সেই জলে বসলে ওখানে একটু শেক হয়, জায়গাটা একটু পেনটাও রিলিফ হয়, আর জায়গাটা ক্লিনও থাকে, আর হিলিংয়েও একটু হেল্প করে। আর তাছাড়া যেমন একটা ওপেন উন্ড রয়েছে, উন্ড কেয়ার যেরকম করতে হয় সেটা করতে হয়, লোকাল এরিয়ার ড্রেসিংটা করতে হয়। এটা ছাড়া প্রয়োজন অনুযায়ী পেন কিলার খাওয়া, আর কিছু এক্সট্রা প্রিকশন নেওয়ার কোনো দরকার নেই, এই কটাই করলেই যথেষ্ট। সুতরাং প্রত্যেকটা মুহূর্তে আমরা যেটা আগেই চিন্তা করি যে কি হতে পারে বা কি হবে, তাতে আমরা অনেক সময় দেখা যায় প্রসেসগুলোকে ভাবতে গিয়ে আমরা ডিলে করে ফেলি, সঠিক সময় ডক্টরের কাছে গিয়ে পৌঁছতে পারি না। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে কোনো রোগের সুস্থতা সম্ভব, সঠিক সময় শুধু পৌঁছে যেতে হবে। তাই আর দেরি না করে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারাও কিন্তু দেরি করবেন না, সঠিক সময় ফিজিশিয়ানের কাছে পৌঁছে যান। হাতে সময় রয়েছে, তার কারণ যখন মনে হলো তখন আর ডিলে নয়, সেটাই আপনার উপযুক্ত সময় মনে করেই যেতে হবে, সুস্থ থাকতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।